প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজা সরকারের দায়িত্ব জাতীয় কমিটির কাছে হস্তান্তরে প্রস্তুত হামাস। গাজা প্রশাসনের দায়িত্ব জাতীয় কমিটির কাছে হস্তান্তরের প্রস্তুতি শেষ করেছে হামাস। আজ সোমবার হামাসের মুখপাত্র হাজেম কাসেম এ খবর দিয়েছেন। হাজেম কাসেম বলেন, গাজা প্রশাসনের জাতীয় কমিটির অর্থাৎ এনসিএজি এর কাছে দায়িত্ব হস্তান্তরের প্রয়োজনীয় সব প্রস্তুতি এবং প্রশাসনিক ব্যবস্থা শেষ হয়েছে। তিনি জানান, ফিলিস্তিনের নানা সংগঠন, কৌশলগত পরিবার এবং নাগরিক সমাজের প্রতিনিধি নিয়ে গঠিত একটি কমিটি হস্তান্তর প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে। হামাসের এই মুখপাত্র বলেন, কমিটির কাজে আপনারা সবাই সহযোগিতা করবেন, যাতে 2 বছর ধরে চলা ইসরায়েলের ধ্বংসযজ্ঞ পরবর্তী পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু করা যায়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির আওতায় ফিলিস্তিনের নানা খাতে বিশেষজ্ঞ 15 ব্যক্তিকে নিয়ে এনসিএজি গঠন করা হয়েছে। গাজা পুনর্গঠনকালে তারা বিধ্বস্ত উপত্যকাটির দৈনন্দিন কাজ পরিচালনা করবেন। তবে তারা কবে হামাসের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন তা জানা যায়নি। এনসিএজি এর নেতৃত্ব দেবেন ফিলিস্তিন কর্তৃপক্ষের সাবেক উপমন্ত্রী এলি সাদ। মিশরের সীমান্তবর্তী রাফা ক্রসিং দিয়ে তারা গাজায় প্রবেশ করবেন। 1.5 বছরের বেশি সময় বন্ধ রাখার পর আজ রাফার প্রধান ক্রসিংটি খুলে দিয়েছেন ইসরায়েলের সেনারা। এদিকে ইরানের যুদ্ধকক্ষ পুরোপুরি সক্রিয়, আইআরজিসির হুঁশিয়ারি। ইরানের যুদ্ধকক্ষ বর্তমানে পুরোপুরি সক্রিয় অবস্থায় আছে। সেই সাথে যে কোনো মুহূর্তে শত্রুর যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসির এরোস্পেস ফোর্সের ঊর্ধ্বতন কমান্ডারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই। এক গুরুত্বপূর্ণ বৈঠকে ওই কমান্ডার মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, আঞ্চলিক উন্নয়ন এবং সামরিক মোতায়েন নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। সংসদ সদস্য রেজাই জানান, বৈঠকে কমান্ডার সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, ইরান যে কোনো সময় সরাসরি যুদ্ধক্ষেত্রে শত্রুর মোকাবিলা করতে সক্ষম এবং সম্ভাব্য সংঘাতের জন্য সব ধরনের অভিযান পরিকল্পনা ও প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। ইরানি কমান্ডারের দাবি অনুযায়ী তেহরান বর্তমানে তার প্রতিপক্ষ দেশগুলির গতিবিধির ওপর অত্যন্ত শক্তিশালী গোয়েন্দা নজরদারি বজায় রাখছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি জানিয়েছেন, ওয়াশিংটন যদি কোনো প্রকার হঠকারী সিদ্ধান্ত নেয় বা হামলা চালায়, তবে তারা একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়বে। ইরানের পক্ষ থেকে একে তাদের জন্য একটি কৌশলগত সুবিধা হিসাবে বর্ণনা করা হয়েছে। মুখপাত্র রেজাই আরও জানান, মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলো এখন ইরানের সরাসরি হামলা চালানোর সীমানার মধ্যেই রয়েছে। এবার জানিয়ে দেব, হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, ইরান। আবারও পারমাণবিক আলোচনা শুরু করছে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী শুক্রবার 6 ফেব্রুয়ারি তুরস্কের ইস্তাম্বুলে আলোচনায় বসবেন দুদেশের সরকারি কর্মকর্তারা। সোমবার মধ্যপ্রাচ্যের আরব অঞ্চলের এক কর্মকর্তার বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। অপরদিকে একজন আঞ্চলিক কূটনীতিক জানিয়েছেন, সৌদি আরব এবং মিশরের মতো দেশের প্রতিনিধিরাও এতে অংশ নেবেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে চলমান বিরোধের পর আবারও কূটনীতি শুরু করতে এবং নতুন আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা দূর করতে চাইছে দেশ দুটি। এজন্য মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইস্তাম্বুলে বৈঠক করবেন বলে জানা গেছে। তুরস্ক এবং অন্যান্য আঞ্চলিক মিত্ররাও উত্তেজনা কমানোর চেষ্টা করেছে বলে জানানো হয় প্রতিবেদনে। কূটনীতিক বলেন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর, পাশাপাশি আরও কিছু দেশ ইস্তাম্বুল বৈঠকে যোগ দেবে। দ্বিপাক্ষীয়, ত্রিপাক্ষীয় এবং অন্যান্য বৈঠক হবে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘ প্রায় 2 যুগ ধরে ওয়াশিংটন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে তিক্ততা চলছে। গত বছর জুন মাসে এই ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতও হয়েছে। 12 দিনের সেই সংঘাত শেষে যুদ্ধবিরতিতে যায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান। তবে যুদ্ধবিরতির পরও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তিক্ততা কমেনি। উপরন্তু গত জানুয়ারির মাঝামাঝি মধ্যপ্রাচ্যের সমুদ্রসীমায় যুদ্ধজাহাজের বিশাল এক বহর মোতায়েনের যে নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাতে 2 দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা উস্কে ওঠে। এরই মধ্যে গত 1 ফেব্রুয়ারি ওয়াশিংটনে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময়
ট্রাম্প বলেছিলেন, আশা করি ইরানের সঙ্গে আমরা একটি সমঝোতা চুক্তিতে পৌঁছতে পারব। এদিন মার্কিন সংবাদ মাধ্যম CNN-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, কয়েকটি মিত্র দেশ এ ব্যাপারে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করছে। তারা আমাদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলার চেষ্টা করছে। এটা কঠিন, কিন্তু তারা চেষ্টা করছে। আমার মনে হয় যদি প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচক দল একটি সুষ্ঠু ও ন্যায়সঙ্গত সমঝোতা চুক্তির প্রস্তাব নিয়ে এগিয়ে আসে, তাহলে ফের আলোচনা হতে পারে। সবশেষ জানিয়ে দেব, ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক বিচারমন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড। চীনের একটি আদালত সোমবার জানিয়েছেন, ঘুষ নেওয়ার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর দেশটির সাবেক বিচারমন্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এক দশকেরও বেশি সময় তিনি প্রায় $2 কোটি সমমূল্যের ঘুষ গ্রহণ করেছেন বলে আদালত জানিয়েছে। 64 বছর বয়সী তাং ইয়েজুন 2020 থেকে 2023 সাল পর্যন্ত চীনের বিচারমন্ত্রী ছিলেন। কর্মজীবনে তিনি লিওনিং প্রদেশের গভর্নর এবং নিংবো শহরের চীনা কমিউনিস্ট পার্টির CCP প্রধান সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। 2012 সালে ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট শি জিনপিং ব্যাপক দুর্নীতি বিরোধী অভিযান শুরু করেন। সমালোচকদের মতে এই অভিযানের মাধ্যমে সম্ভাব্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে দেওয়ার সুযোগও তৈরি হয়। পূর্ব চীনের শিয়ামেন ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট এক বিবৃতিতে জানায়, 2006 থেকে 2022 সালের মধ্যে টাং ক্রমাগতভাবে ধারণ করা পদগুলোর সঙ্গে যুক্ত সুবিধা অপব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির জন্য সুবিধা আদায় করেছেন। আদালতের ভাষ্য অনুযায়ী অর্থের বিনিময়ে সাবেক এই কর্মকর্তা প্রাথমিক গণপ্রস্তাব, IPO, ব্যাংক ঋণ নিশ্চিতকরণ, জমি অধিগ্রহণ সহ বিভিন্ন বিষয়ে ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে সহায়তা করেছেন। বিবৃতিতে বলা হয়, টাং মোট 137 মিলিয়ন ইউয়ান ঘুষ গ্রহণ করেছেন। আদালত জানায়, ঘুষের অত্যন্ত উচ্চ পরিমাণ রাষ্ট্র এবং জনগণের স্বার্থে চরম গুরুতর ক্ষতি করেছে। তবে সাজা নির্ধারণের ক্ষেত্রে লঘুকরণকারী বিষয় হিসেবে বিবেচনা করা হয়েছে যে গ্রেফতারের পর টাং দোষ স্বীকার করেছেন, অনুশোচনা প্রকাশ করেছেন, অপরাধ মেনে নিয়েছেন এবং তদন্তে সহযোগিতা করেছেন। এর আগে 2022 সালে চীনের আরেক সাবেক বিচারমন্ত্রী ফু ঝ্যাংহুয়া দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হন। তাকে 2 বছরের স্থগিতাদেশ সহ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যা পরে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করা হয়। কর্তৃপক্ষ গত মাসে চীনের অন্যতম প্রভাবশালী জেনারেল ঝ্যাং ইউজিয়ার বিরুদ্ধে দুর্নীতি বিরোধী তদন্ত শুরুর ঘোষণা দেয়। সাম্প্রতিক দশকগুলিতে সামরিক বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের যে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তিনি তাদের মধ্যে অন্যতম।